আসসালামু আলাইকুম সবাইকে। অপরাধী ভালোবাসা গল্পের 15 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। কমিউনিটি সেন্টারের সামনে এসে গাড়ি থামলো অর্ণদের। সাজিদের বাবা এগিয়ে এলেন গাড়ির নিকট। মাশফিক চৌধুরী নামতেই জড়িয়ে ধরলেন তাকে। ব্যবসার ক্ষেত্রে তাদের বেশ সাক্ষাৎ হয়ে থাকে মাঝে মধ্যে। একে একে সবাই নেমে পড়লো। কায়নাত নামতেই সাজিদের বাবা আব্বাস মির্জা মাশফিক চৌধুরীকে উদ্দেশ্য করে বললেন, আমাদের নতুন বৌমা নাকি? মাশফিক চৌধুরী হেসে মাথা নাড়ালেন। আব্বাস মির্জা গাল ভরে হাসলেন, তারপর বললেন, যাক, বৌমা আমাদের মনের মতো। তারপর টুকটাক কথা বলে সবাইকে ভেতরে নিয়ে এলেন। গাড়িতে সকল জিনিসপত্রগুলো ড্রাইভার মির্জা বাড়ি গিয়ে দিয়ে আসবে। সবাই ভেতরে এসে দেখলো কমিউনিটি সেন্টার ভর্তি মানুষজন গিজগিজ করছে। কায়নাত নিশার এক হাত আঁকড়ে ধরলো। নিশা ফিসফিস করে কায়নাতের কানে কানে বলছে, কি হলো, ভয় পাচ্ছ? কায়নাত বলল, ভয় পাচ্ছি না, তবে এত মানুষের মধ্যে ভালো লাগছে না। সাদা পাঞ্জাবি পরিহিত চারজন ভাই মিলে গেল সাজিদের কাছে। সাজিদ কারোর সাথে দাঁড়িয়ে স্টেজের সামনে কথা বলছিল। অর্ণদের দেখে গাল ভরে হাসলো। অর্ণকে জড়িয়ে ধরে বলল, আসলি তাহলে? আমি তো ভেবেছিলাম তুই বোধহয় এ মুখে পাই ফেলবি না। অর্ণ গম্ভীর কণ্ঠে বলল, কেমন আছিস? সাজিদ বলল, বেশ দারুণ আছি। তোর খবর কি? তোর বউ কই? শালা বিয়ে করলি আমাদের না বলেই এত কিপটে হলি কি করে? প্রেম খুক করে কেসে উঠলো, বিড়বিড় করে বলল, কট খেয়ে বিয়ে করেছে, একথা তোমাদের বললে তার মানিজ্যত কিছু থাকবে? অর্ণ কায়নাতের ব্যাপারে কোনো কথাই বলল না। দৃষ্টি ঘুরিয়ে নিশাদের দিকে তাকিয়ে দেখলো কায়নাত পুরো কমিউনিটি সেন্টারে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। সে কখনো এত বড় আয়োজন দেখেনি। খানিকক্ষণ পরে মেহরাব শেহরও স্বার্থ হলো সেখানে। তারা ফ্যামিলি নিয়ে অনেক আগে এসেছে। মেহরাব অর্ণকে দেখে সেদিকে এগিয়ে গেল শেহরও স্বার্থকে নিয়ে। সাজিদ প্রেমকে নিয়ে বেহরুজ বেগমের সাথে দেখা করতে গেছে। উদ্দেশ্য অর্ণর বউকে দেখা। কায়নাত চুপচাপ নিশার সাথে বসে আছে। বেহরুজ বেগম পরিচিতদের সাথে আলাপ আলোচনায় ব্যস্ত। সকলের একটাই টপিক, সেটা হচ্ছে অর্ণর বিয়ে কি করে হলো। সাজিদ এগিয়ে এসে বেহরুজ বেগমকে সালাম দিয়ে বলল, আন্টি ভালো আছেন? বেহরুজ বেগম সালামের উত্তর নিয়ে বললেন, ভালো আছি, তোমার খবর কি? তোমার বউ বাচ্চা ভালো আছে? সাজিদ বলল, জি আন্টি, সবাই ভালো আছে। পাশেই নিশা, নুসরাত এবং অপরিচিত এক অল্প বয়সী মেয়েকে দেখে সাজিদ প্রেমের দিকে তাকালো। প্রেম কায়নাতকে দেখিয়ে বলল, অর্ণ ভাইয়ার ওয়াইফ কায়নাত। নিশা বলল, আমার ভাবি কায়নাত শুভা। সাজিদ বিস্মিত অবদানে তাকালো প্রেমের দিকে। প্রেম মাথা চুলকে বলল, তুমি যা ভাবছো প্রথমে আমিও তাই ভাবছিলাম। সাজিদ নিজেকে স্বাভাবিক করে কায়নাতকে বলল, আমি অর্ণর ফ্রেন্ড সাজিদ মির্জা। কায়নাত ছোট করে সালাম দিল। সাজিদ টুকটাক কথা বলে সেখান থেকে অর্ণর কাছে এলো। মেয়েটাকে দেখে বয়স খুবই কম মনে হয়েছে। অর্ণর মতো একটা স্ট্রং পার্সোনালিটির একজন মানুষ কিনা একটা বাচ্চা মেয়েকে বিয়ে করেছে, ভাবতেও কেমন লাগছে সাজিদের। যেখানে তার বউ তার থেকে মাত্র 2 বছরের ছোট, সেখানে এই মেয়েকে দেখে মনে হচ্ছে অর্ণর থেকে কম হলেও 12-14 বছরের ছোট তা তো হবেই। সাজিদ ওদের কাছে এসে অর্ণকে বলল, কিরে তোর বউ দেখি বাচ্চা। অর্ণ মুখখানা গম্ভীর করে রেখেছে, মুখ ফুটে একটা কথাও বলছে না। এখানে বলার মতো আদৌ কিছু আছে? সে জানতো এই মেয়েকে নিয়ে গেলে একটা না একটা ঝামেলা হবেই। ফ্রেন্ডরা এখন টিটকারি করবে বয়স নিয়ে। মেহরাব সাজিদকে থামিয়ে দিয়ে বলল, যাই হোক, সমস্যা কোথায়? সাজিদ বলল, সমস্যা থাকবে কেন? অর্ণর মতো একজন ছেলে এত ছোট মেয়েকে বিয়ে করলো, বিশ্বাস হচ্ছে না আমার। মেহরাব বলল, বিশ্বাস না করলে করিস না, এসব ননসেন্স মার্কা কথা বাদ দে। সাজিদ বলল, আচ্ছা বাবা, বাদ দিলাম। আর এদিকে স্বার্থ সেই কখন থেকে নিশার পিছু পিছু ঘুরছে, কিন্তু ওই বজ্জাত মেয়েটা কি ঢং শুরু করেছে। স্বার্থর ভাই সৌরভ নিশার সাথে বসে বসে কথা বলছে, মুখে দারুণ হাসি দুজনের। সাথে অবশ্য নুসরাত ও কায়নাতও আছে। স্বার্থ এসে বসলো ওদের পাশে। নিশা আর চোখে তাকালো তার দিকে। স্বার্থ চোখ ছোট ছোট করে নিশাকে পর্যবেক্ষণ করলো। মেয়েটা শাড়ি পরে ফুলের গয়না জড়িয়েছে গায়ে, মুখে মেকআপ করেছে পারফেক্ট ভাবে, চোখে চিকন করে কাজল লাগানো। সে ফুস করে নিঃশ্বাস ফেলে সৌরভকে চোখ রাঙিয়ে ঠুটে মেকি হাসি টেনে বলল, কি এমন কথা হচ্ছে যে মুখ থেকে হাসি সরছেই না? সৌরভ ভাইয়ের এহেন গম্ভীর কণ্ঠে ভরকে গেল। শুকনো ডুক গিলে বলল, নিশার সাথে কথা বলছি ভাইয়া। স্বার্থ বলল, নিশা কি আপু ডাকতে পারিস না? সৌরভ বলল, আমি ওর থেকে 1 বছরের বড়, ভুলে গেছো? স্বার্থ বলল, তো ও ছোট বলে আপু ডাকা যাবে না? নিশা স্বার্থকে থামিয়ে দিয়ে বলল, উফ স্বার্থ ভাই এমন করছেন কেন? সৌরভ আমাকে নাম ধরে ডাকলেই আমার ভালো লাগে। এই সৌরভ, তুমি আমাকে নাম ধরেই ডাকবে কেমন? স্বার্থ নাক ফুলালো, দাঁত কিরমির করে বলল, সৌরভ তোমার থেকে বড়, নাম ধরে ডাকবে না। নুসরাত ঠোঁট কামড়ে হাসলো। সে উঠে দাঁড়িয়ে বেহরুজ বেগমের কাছে চলে গেল। নিশা কপালে ভাঁজ ফেলে ঢং করে বলল, কেন স্বার্থ ভাই, তোমার সমস্যা কোথায়? আমরা ভালোবেসে নাম ধরে ডাকি, আমাদের ভালো লাগে। স্বার্থ সৌরভকে ধমক দিয়ে বলল, এখনো এখানে বসে আছিস কেন, যা এখান থেকে। নিশা বাধা দিয়ে বলল, এই সৌরভ, কোথাও যাবে না তুমি, এখানেই বসে থাকো। বেচারা চিপায় পরে মুখটা পাংশুটে বানিয়ে রেখেছে। স্বার্থ রেগে মেগে সেখান থেকে হনহন করে চলে গেল। নিশা মুখ বাঁকিয়ে সৌরভকে বলল, তোমার ভাই ভীষণ খারাপ জানো। সৌরভ বলল, আমার ভাই তোমাকে পছন্দ করে তাই না? নিশা বলল, আমি কি করে জানবো, সে কি আমায় বলেছে কথা? কায়নাত গালে হাত দিয়ে ওদের বকবক শুনছিল এতক্ষণ। তার বিরক্ত লাগছে এখন। সাদা পাঞ্জাবি পরিহিত তার হালাল পুরুষকে আজ কত সুন্দর লাগছে। সেই যে বাড়িতে সিঁড়ি বেয়ে নেমে দেখলো লোকটা কেমন অদ্ভুত দৃষ্টি মেলে তার দিকে তাকিয়ে আছে। লোকটার দৃষ্টি দেখে যেন আরেক দফা প্রেমে উষ্টা খেয়েছে সে। এত সুন্দর একটা ছেলে হয় কি করে? আজ লোকটার গভীর বদন দেখেও কায়নাতের ভীষণ এলোমেলো লাগছিল। মনে হচ্ছিল একটু যদি লোকটার কাছে থাকা যেত কতই না ভালো হতো। সত্যি কি সে তার জামায় প্রেমে পড়ে গেল? সে লাজুক হাসলো। কায়নাত ব্যস্ত চোখে আশেপাশে তাকিয়ে খুঁজলো কাঙ্ক্ষিত সেই মানুষটাকে। তার দৃষ্টি ব্যর্থ হলো চোখ ঘুরিয়েও। কিছুটা উদাস কণ্ঠে ফিসফিস করে বলল, আগুন জ্বালায় মনের লন্ডনে আছো লুকায় তুমি কোনখানে? নিশা চোখ
চোখ বড় বড় করে তাকালো কায়নাতের দিকে, তারপর বলল, কি গান গাইছো তুমি কায়নাত? কাকে খুঁজছো? কায়নাত হকচকিয়ে তাকালো, দুদিকে ঘন ঘন মাথা নাড়িয়ে বলল, কই কাউকে খুঁজছি না তো। নিশা বলল, সত্যি করে বলো। কায়নাত নিশার কানে কানে বলল, একটা কথা বলবো, কাউকে বলবে না তো? নিশা বলল, বলবো না। কায়নাত বলল, তোমার ভাইকে আজ ভীষণ সুন্দর লাগছে। নিশা মুচকি হাসলো, ভ্রু নাচিয়ে বলল, ভাইয়ের উপর ক্রাশ খেয়েছো তাই না? কায়নাত ভারী নিঃশ্বাস ফেললো, আফসোসের স্বরে বলল, তোমার ভাই আনরোমান্টিক, এত সুন্দর একটা বউ পেয়েও কেমন করে অস্বীকার করেছে দেখেছো? নিশা বলল, তুমি এমন করে কথা বলছো মনে হচ্ছে তুমি খুব রোমান্টিক। কায়নাত বলল, অবশ্যই তাই, শুধু জামাই আমাকে পাত্তা দেয় না, না হলে দেখিয়ে দিতাম রোমান্টিক কাকে বলে। ও কি কি। নিশা খিলখিল করে হেসে উঠলো, এদিক ওদিক তাকিয়ে দেখলো বেশ দূরে অন্য ফোনে কার সাথে যেন কথা বলছে। সাদা পাঞ্জাবি পায়জামা, হাতের দামি ঘড়ি, চুলগুলো সুন্দর করে সেট করা, দেখতে ভীষণ সাধারণ লাগলেও অসাধারণ লাগছে। চোখ ফেরানো দায়, সে মুচকে হাসলো। কায়নাত আর ভাইয়ের সম্পর্ক স্বাভাবিক হয়ে গেলেও শান্তি। সে দুষ্ট হাসলো, মাথায় দুষ্ট বুদ্ধি হানা দিতে কায়নাতের দিকে তাকালো। আশেপাশে অনেক ছেলেরাই এদিকে তাকিয়ে আছে। নিশা গলা কেসে বলল, কায়নাত চলো আমরা একটু হাঁটাহাঁটি করি, আমার অনেক পরিচিত আছে এখানে, দেখা করে আসি চলো। কায়নাত যেতে চাইলো না, এত ছেলে মানুষ, তার মধ্যে কয়েকজন কেমন অদ্ভুত দৃষ্টিতে বারে বারে আর চোখে তাকাচ্ছে। নিশা তবুও জোর করে কায়নাতকে নিয়ে উঠে দাঁড়ালো। সাজিদের অনেক কাজিনগুলো এক জায়গায় বসে বসে আড্ডা দিচ্ছে। নিশা সেদিকে এগিয়ে এলো, চোরা চোখে দেখলো অন্য ভ্রুকুটির করে এদিকে ফিরে। সাজিদের মামাতো বোন নিশাকে দেখে বলল, আরে নিশা, তখন ডাকলাম এদিকে এলে না কেন? নিশা কায়নাতকে নিয়ে ওদের সাথে বসলো। নিশা বলল, ভাবলাম তোমার কাজিন কাজিন আড্ডা দিচ্ছ, বড়দের মাঝে আমি এসে কি করব? সাজিদের মামাতো বোন বলল, এটা কেমন কথা? আমরা কি তোমাকে চিনি না? ছোট বড় আবার কি? হ্যাঁ। কায়নাতের দিকে তাকিয়ে বলল, ওকে। নিশা বলল, আমার কাজিন। কায়নাত কপাল কুঁচকে তাকালো। সাজিদের মামাতো বোন বলল, ও আচ্ছা, খুব মিষ্টি দেখতে। নিশা মুচকে হাসলো। সাজিদের আরেকটা কাজিন রুনাল বলল, নাম কি ওনার? নিশা বলল, কায়নাত শোভা। রুনাল মুচকে হাসলো, মজা করে বলল, তোমার কাজিন সিঙ্গেল আছে নাকি? কায়নাতের গলা শুকিয়ে এলো, বেহায়া ছেলে কোথাকার, নাকে নাক ফুল পরা, কানার ঘরের কানা কি চোখে দেখে না? নিশা জানালো কায়নাত সিঙ্গেল। নিশার কথাবার্তা শুনে কায়নাত বিস্মিত, ননদ হয়ে কিনা ভাবিকে সিঙ্গেল বানিয়ে দিচ্ছে। সবাই মিলে আড্ডায় মেতে উঠলো। খানিকক্ষণের মধ্যেই নাচ গান শুরু হতে যেহেতু এখনো কিছুটা সময় বাকি, তাই ভাবলো এখনো একটু আড্ডা দেয়াই ভালো। কায়নাত যেহেতু রুনানের পাশে বসেছিল, তাই রুনানের কথা বলতেও সুবিধা হচ্ছে। রুনান ধীরকণ্ঠে কায়নাতকে বলল, কোন ক্লাসে পড়ো তুমি? কায়নাত উত্তর দিল না, বিরক্ত লাগছে তার এখানে। গায়ে পড়া স্বভাব ছেলেটার। কায়নাতের থেকে উত্তর না পেয়ে ছেলেটা আরেকটু কাছে এসে গা ঘেসে বসলো, কানের কাছে ফিসফিস করে বলল, উত্তর দিচ্ছ না কেন? সাথে সাথে গালের মধ্যে ঠাস করে একটা থাপ্পড় মেরে বসলো কেউ একজন। সবাই হতভম্ব হয়ে তাকালো সেদিকে। কায়নাত ভয়ে সরে দাঁড়িয়েছে। সে নিজের ছেলেটাকে থাপ্পড় মারতে যাচ্ছিল, তার আগেই এমন কাণ্ড। পাশে তাকিয়ে দেখলো তার লম্বা চওড়া সুদর্শন স্বামী চোয়াল শক্ত করে দাঁড়িয়েছে, রাগে হাত পা কাঁপছে। ছেলেটার পাঞ্জাবির কলার ধরে টেনে দাঁড় করালো, নাক বরাবর ঘুষি মেরে হুঙ্কার ছেড়ে বলল, বাস্টার্ড, তো তোকে আমি। বলতে বলতে আরেকটা ঘুষি মেরে বসলো চোয়াল বরাবর। ছেলেটার নাক বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে। হাঙ্গামা বেঁধে গেল মুহূর্তের মধ্যেই। কায়নাত ভয়ে থরথর করে কাঁপছে। অন্যকে কেমন হিংস্র পানির মতো লাগছে। সাজিদ দৌড়ে এলো এদিকে। স্বার্থ, প্রেম, মেহরাব সবাই উপস্থিত। সবাই জড়ো হলো একত্রে। শেহর ও মেহরাব মিলে ছেলেটাকে ছাড়ালো অর্ণর থেকে। মাশফিক চৌধুরী অর্ণকে ধমক দিয়ে বলল, কি হচ্ছে এসব? বাচ্চা ছেলে তুমি। অর্ণ ঝাড়া মেরে মেহরাব ও শেহরকে নিজের কাছ থেকে ছাড়িয়ে নিল। আহত ছেলেটার দিকে তাকিয়ে বলল, ওকে জিজ্ঞাসা করো কি করেছিল। কায়নাতকে দেখিয়ে বলল, এই মেয়ে কি বুবা? ও কথা বলতে পারে না? বেহরুজ বেগম ধমক দিয়ে বলল, হয়েছে কি, বলবে? হাঙ্গামা করছো কেন? অর্ণ বলল, তোমার আদুরে বৌমা শরীরের উপর ঢলে পড়ছিল, আর কিছু শুনবে? সবাই কায়নাতের দিকে তাকালো। মেয়েটা ভয়ে স্থির হয়ে দাঁড়াতে পারছে না। নিশা শুকনো ঢুক গিলল। ভাইকে জেলাস ফিল করাতে গিয়ে হিতে বিপরীত হলো। মারামারি লেগে গেল মুহূর্তেই। সাজিদের বাবা এবং ছেলেটির বাবা মা ক্ষমা চাইলেন ছেলের হয়ে। ছেলে যে এত উগ্র হয়েছে সেটা তারা বুঝতে পারেননি। হলুদ সন্ধ্যায় আর থাকা হলো না সেখানে। অর্ণ, নুসরাত, নিশা এবং কায়নাতকে নিয়ে মির্জাবাড়ি চলে এলো। কায়নাত কাঁদছে সেই তখন থেকে। যা করার ওই ছেলে করেছে। সে কি করেছে? কত বাজে বাজে কথা বললো অর্ণ কায়নাতকে। রাগে শরীর কাঁপছে তার। মির্জাবাড়ি এসে অর্ণ কায়নাতকে নিয়ে একটা ঘরে ঢুকলো। বাড়ির বুয়া ঘর দেখিয়ে দিয়েছেন। ঘরে আসতেই অর্ণ কায়নাতের হাত ছেড়ে দিল। তাকালো মেয়েটার মুখের দিকে। কাঁদতে কাঁদতে গঙ্গাসাগর বানিয়ে ফেললো প্রায়। বিরক্ত হলো সে। ধমক দিয়ে বলল, ওয়েটলেস কোথাকার, নেকা কান্না করছো কেন? থাপড়ে সব দাঁতগুলো ফেলে দেবো ইডিয়েট। কায়নাত একটা কথাও বললো না। লোকটাকে দেখলেই তার রাগ হচ্ছে। একে তো এত মানুষের মধ্যে তখন যা নয় তাই বলে কায়নাতকে বকেছে, এখন আবার এখানে এসেও চিৎকার করছে। অন্য লম্বা শ্বাস টানলো। নিজেকে শান্ত করে ঠান্ডা কণ্ঠে বলল, ছেলেটা যখন গায়ে পড়ে কথা বলছিল তখন কিছু বলনি কেন? এমনিতে না গ্রামের ছেলেদের হাত পা ভেঙে ফেলতে তুমি? কায়নাত রুক্ষ কণ্ঠে বলল, আমাকে ওই সময়টুকু দিয়েছেন, আমি নিজেই তো ওকে থাপ্পড় মারতে যাচ্ছিলাম। অন্য আর কোনো কথা বললো না। মেয়েটা মাথা মোটা, যা বলবে তার উল্টো উত্তর ঠিক দিয়ে দিবে। বিয়ের বাকি দুদিন কোনো রকম কাটতেই বাড়ি ফিরলো সবাই। এই দুদিন কায়নাত বাড়ি থেকে বাইরে পাই
দায়ী রাখিনি। আজ চৌধুরী বাড়ি ফিরে বেশ ভালো লাগছে। এই দুদিন মনে হয়েছে কোনো জেলখানায় বন্দী ছিল সে, না ঘরের বাইরে পা রেখেছিল আর না কারোর সামনে গিয়েছে। মেহেরাব, শেহের এবং সার্থক পুরো ফ্যামিলি ঘরে এসেই তারা কথাবার্তা বলছেন। বাইরে যাওয়ার জন্য তাকে কেউ জোর করেনি। নিশা ক্ষমা চেয়েছিল কায়নাতের কাছে, সেদিন দুষ্টুমি না করলে এত কিছু হতো না। আর এদিকে বেহরুজ বেগমের মা বেলি বেগম আজ 1 মাস পর চৌধুরী বাড়িতে পা রাখলেন। অর্ণ এবং কায়নাতের বিয়ে হয়েছে 1 মাস পেরিয়েছে। কায়নাত নিশার কলেজে ভর্তি হয়েছে কিছুদিন আগে। অর্ণর কানাডা যাওয়ার ডেট চেঞ্জ হয়েছে। সবকিছু নিজের নিয়মে চলছে। আজ রবিবার। কায়নাত ও নিশা সবেমাত্র কলেজ থেকে ফিরেছে বাড়িতে। বাড়ি ফিরতে ড্রয়িং রুমে দেখা বেলি বেগমের সাথে। বেলি বেগমকে দেখেই কায়নাত মুখটা শুকিয়ে গেছে আতঙ্কে। বুড়ি তো নয় যেন কায়নাতের জম। সদর দরজা দিয়ে ভেতরে ঢুকলো দুজন। বেলি বেগমকে সালাম দিল কায়নাত। বেলি বেগম গাল ভরে হাসলেন। কায়নাতকে পাশে বসিয়ে বললেন, কেমন আছো নাত বউ? কায়নাত মিষ্টি করে হাসলো, তারপর বলল, ভালো আছি নানি, আপনি ভালো আছেন? বেলি বেগম উদাস কণ্ঠে বললেন, ভালো থাকি কেমন করে বলো? বয়স হয়েছে, কবে যেন নিঃশ্বাস ত্যাগ করে ফেলি ঠিক নেই। মরার আগে নাতি নাতনিগুলোর বাচ্চা কাচ্চা দেখার যে বড় শখ। কায়নাত মাথা নিচু করে চোখ মুখ খিচে বন্ধ করে ফেললো। শুরু হয়েছে বুড়ির পেঁচাল। নিশা উপরে চলে গেছে। বেলি বেগম কায়নাতের হাত দুটো নিজের হাতের মুঠো এনে ধীর কণ্ঠে বললেন, তোমার সংসার কেমন চলছে নাত বউ? কায়নাত শুকনো ঢুক গিলল। কি সব জিজ্ঞাসা করছে সে? কায়নাত জোর করে ঠোঁটে হাসি টেনে বলল, ভালোই চলছে তো নানি। বেলি বেগম বললেন, ওই ভালো না মানে আমার নাতিরে ঠিকমতো ভালোবাসো তো, যত্ন নাও তার? মহাজালায় ফেসে গেছে বেচারি, কি উত্তর দিবে? এই 1 মাসে যত পেরেছে তত অর্ণকে এড়িয়ে চলেছে কায়নাত। লোকটার সাথে তার সকালে আর রাতে খাওয়ার টেবিলে একটু করে দেখা হয়, এই আর কি। কায়নাতকে চুপ থাকতে দেখে বেলি বেগম দীর্ঘশ্বাস ফেললেন। আদেশ স্বরে বললেন, এখন ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আমার সাথে বের হবে তুমি। কায়নাত বলল, কোথায় যাব নানি? বেলি বেগম বলল, আমি যেখানে নিয়ে যাব। কায়নাত মাথা নেড়িয়ে নিশার ঘরে এলো। এসে সময় নিয়ে গোসল সারলো। ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো নিশা ভেজা চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে বিছানায় শুয়ে আছে। ঘুমিয়ে গেছে কি? দুপুরে তারা দুজন ক্যান্টিনে খাবার খেয়েছিল, তাই এখন ক্ষুধা নেই। ঘন্টাখানিক পর কায়নাত এবং নিশাকে নিয়ে বেলি বেগম বের হলেন বাড়ি থেকে। মার্কেটে নিয়ে এলেন তিনি। শাড়ির দোকানে ঢুকেই পাতলা সিল্কের শাড়ি বের করলেন। কায়নাত শুধুই হতভম্ব হয়ে বেলি বেগমের কাহিনী দেখছে। সে ভাবছে এত পাতলা শাড়ি উনি পরবেন? এই শাড়ি পরার থেকে না পরায় অনেক ভালো। সবকিছুই দেখা যায়। বেলি বেগম দেখে দেখে 15টা পাতলা শাড়ি নিলেন। তারপর কাতান শাড়ি বের করতে বললে কাতান শাড়ি বের করলেন। তারপর বলল, শাড়ি পছন্দ করো নাত বউ? কায়নাত 2টা শাড়ি পছন্দ করলো। বেলি বেগম বিরক্ত হয়ে নিজের মতো করে বেশ কয়েকটা কাতান শাড়ি পছন্দ করলেন। এত শাড়ি দিয়ে তিনি কি করবেন? কায়নাত কিছুই বুঝতে পারলো না। তবে বুড়িকে মোটেও সুবিধার মনে হয় না, কেমন কেমন কথা বলে শুধু। বেলি বেগম আরো কিছু পার্সোনাল জিনিস কিনলেন। বাড়ি ফিরতে ফিরতে রাত হলো তাদের। বেহরুজ বেগম বুয়াকে নিয়ে রান্নাঘরে কাজ করছেন। মাকে দেখে বেরিয়ে এলেন তিনি রান্নাঘর থেকে। বেলি বেগম কায়নাতকে আর নিশাকে সবগুলো শপিং ব্যাগ নিয়ে ঘরে যেতে বললেন। ওরা চলে যেতেই বেলি বেগম বললেন, অর্ণ অফিস থেকে ফিরবে কখন? বেহরুজ বেগম বলল, রাত হবে। তিনি বেহরুজ বেগমের সাথে কিছুক্ষণ কথা বলে উপরে উঠে এলেন। নিশা আর নুসরাতকে নিয়ে অর্ণর ঘরে গিয়ে ঘন্টাখানিক সময় নিয়ে কি যেন করছেন কে জানে। রাত 11টা নাগাদ অর্ণ ফিরল অফিস থেকে। তো ধন্যবাদ সবাইকে। এই পার্টটি এই পর্যন্তই। পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, তো সবাই দেখে নেবেন। আর সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।